হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের অনড় অবস্থান ও নতুন শর্তারোপ। ওয়াশিংটন তেহরান সমঝোতায় আবারও অনিশ্চয়তা, বাড়ছে বিভেদ। জ্বালানি বাজারে অস্থিরতা, মূল্যস্ফীতির চাপ, বৈশ্বিক অর্থনীতিতে আরও জোরালো মন্দার আশঙ্কা। কূটনৈতিক সমাধানের দিকে ঝুঁকছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্য সংঘাতের আড়ালে চলছে অদৃশ্য অর্থনৈতিক লড়াই। যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনায় পাকিস্তান, কাতার ও তুরস্ক। এবং সৌদি আরবে পৌঁছলেন প্রথম দিনের 1235 হজযাত্রী। বিমানবন্দর এলাকায় উৎসবমুখর পরিবেশ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। সমঝোতার দ্বারপ্রান্তে পৌঁছেও হরমুজ ইস্যুতে ওয়াশিংটন তেহরানের মধ্যে বিভেদ বাড়ছে। জলপথটি দুই দেশেই উন্মুক্ত ঘোষণা করলেও শর্ত নিয়ে দেখা দিয়েছে মতপার্থক্য। চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরে অবরোধ বহাল রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইরান তাদের পরমাণু কার্যক্রম স্থগিত করবে বলেও দাবি করেন তিনি। তবে এসব দাবি অস্বীকার করে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি তেহরানের। দেশটির পার্লামেন্ট স্পিকার স্পষ্ট করেন, হরমুজ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদিত রুট মেনেই হবে। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। দ্বিতীয় দফার আলোচনা নিয়ে অগ্রগতির মধ্যে হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে নেওয়ার কথা জানিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। এরপরেও দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানে পুরোপুরি উন্মুক্ত হতে পারছে না জলপথটি। চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ বহাল রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে হরমুজ প্রণালী বর্তমানে শর্ত সাপেক্ষে উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া শত্রু বা শত্রুপক্ষের মিত্রদের কোনো সামরিক জাহাজ এ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না বলে হুঁশিয়ারি আইআরজিসির। অবরোধ অব্যাহত রাখার ঘোষণা ছাড়াও চুক্তি নিয়ে ইরানের বিরুদ্ধে বেশ কয়েকটি দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, অনির্দিষ্টকালের জন্য পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে রাজি হয়েছে ইরান। এছাড়া তেহরান তাদের ইউরেনিয়ামের মজুদও হস্তান্তর করে দেবে বলে দাবি তার। তবে ট্রাম্পের এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরানি বন্দর অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। গালিবাফ আরও বলেন, জলপথটি দিয়ে ইরানের অনুমোদনের ভিত্তিতে নির্ধারিত রুট মেনেই জাহাজ চলাচল করতে হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও সতর্ক করে জানান, মার্কিন অবরোধ চলতে থাকলে পাল্টা ব্যবস্থা নেবে তেহরান। বিনিয়ামিন, আরটিভি। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, হরমুজ প্রণালীকে ঘিরে অস্থিরতা এবং ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপোড়েন নতুন এক বৈশ্বিক অনিশ্চয়তার জন্ম দিয়েছে। 7 সপ্তাহের সংঘাতের পরও পরিস্থিতির স্থায়ী সমাধান না আসায় জ্বালানি বাজারে অস্থিরতা, মূল্যস্ফীতির চাপ এবং বৈশ্বিক অর্থনীতিতে মন্দার আশঙ্কা আরও জোরালো হয়েছে। বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক চাপে সামরিক কৌশল থেকে সরে এসে কূটনৈতিক সমাধানের দিকে ঝুঁকছে ওয়াশিংটন। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। মধ্যপ্রাচ্যে 7 সপ্তাহের যুদ্ধের পরও ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন হয়নি, কিংবা যুক্তরাষ্ট্রের সব শর্ত মানেনি তেহরান। একে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ব্যর্থতা হিসেবেই দেখছেন অনেকে। তবে এ সংঘাত নতুন করে সামনে এনেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বড় দুর্বলতা, সেটি হলো অর্থনৈতিক চাপ। ফেব্রুয়ারির শেষ দিকে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে তাৎক্ষণিক নিরাপত্তা হুমকি ছিল। কিন্তু দীর্ঘ সংঘাতে এখন যুক্তরাষ্ট্রের ভেতরে জ্বালানি মূল্য বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং জনসমর্থন কমে যাওয়ায় দ্রুত কূটনৈতিক সমাধানের দিকে ঝুঁকছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্লেষকদের মতে, সামরিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও পাল্টা জবাবে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের চাপ তৈরি করতে সক্ষম হয়েছে ইরান। বিশেষ করে হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধাক্কা দিয়েছে তেহরান সরকার, যার প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বে। ইতোমধ্যে বৈশ্বিক মন্দার ঝুঁকির সতর্কতা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। জ্বালানির দাম বাড়ায় চরম ভোগান্তিতে যুক্তরাষ্ট্রের ভোক্তারা। পাশাপাশি কৃষি খাতেও সার ও কাঁচামাল সরবরাহে সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক সংকট তৈরি হচ্ছে ওয়াশিংটনে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে ক্ষমতাসীন রিপাবলিকান দল। বিশ্লেষকদের মতে, এ চাপই ট্রাম্প প্রশাসনকে দ্রুত যুদ্ধ শেষ করে সমাধানে আসতে বাধ্য করছে।
এপ্রিলের শুরুতে হঠাৎ করে সামরিক অভিযান থেকে কূটনৈতিক আলোচনায় ঝুঁকে পড়েন ট্রাম্প। আর্থিক বাজার এবং নিজ দলের সমর্থকদের মুখ ফিরিয়ে নেওয়া এ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রেখেছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ট্রাম্প দাবি করছেন একটি চুক্তি খুব শিগগিরই সম্পন্ন হবে, তবে ইরান বলছে এখনও গুরুত্বপূর্ণ অনেক বিষয়ই অমীমাংসিত রয়ে গেছে। এ যুদ্ধ যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যেও উদ্বেগ তৈরি করছে। ইউরোপ থেকে এশিয়া অনেক দেশই ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণে অনিশ্চয়তা ও একতরফা পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছে। এদিকে জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের মতো দেশগুলো ভবিষ্যৎ নিরাপত্তা ও অর্থনৈতিক ঝুঁকি নিয়ে নতুন করে হিসেব কষছে। অন্যদিকে দ্রুত যুদ্ধের অবসান চাইলেও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে উদ্বেগ জানিয়েছে উপসাগরীয় আরব দেশগুলো। সব মিলিয়ে যুদ্ধবিরতি চলমান থাকলেও পরিস্থিতি এখনো অস্থির। এর কূটনৈতিক সমাধান হবে নাকি আবারও পরিস্থিতি সামরিক সংঘাতে ফিরবে তা পরবর্তী আলোচনার উপরেই নির্ভর করছে। বিনয়ামিন, RTV। যুদ্ধ মানেই শুধু ক্ষয়ক্ষতি, এই ধারণা কতটা সত্য? বিশ্লেষকেরা বলছেন প্রতিটি সংঘাতের আড়ালে থাকে আরেকটি অদৃশ্য অর্থনৈতিক লড়াই, যেখানে কেউ হারায় আবার কেউ গড়ে মুনাফার সাম্রাজ্য। ইরান যুদ্ধ তার ব্যতিক্রম নয়। এই সংকটে কারা লাভবান হচ্ছে সেই চিত্রই তুলে ধরেছেন ইমরুল হাসান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ মানে শুধু ধ্বংস, মৃত্যু আর উদ্বাস্তু সংকট নয়, এর আড়ালে চলে আরেক যুদ্ধ, মুনাফার যুদ্ধ। ইরানকে ঘিরে চলমান সংঘাত, হরমুজ প্রণালীর অচল অবস্থা আর বিশ্ববাজারে অস্থিরতার মধ্যে প্রশ্ন উঠছে এই সংকটে কারা হারছে আর কারা আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। অবাক করা হলো সত্য, যখন উন্নয়নশীল দেশগুলো জ্বালানি ও খাদ্যমূল্যের চাপে টালমাটাল, তখন বিশ্বের কিছু খাত ঠিক উল্টো পথে হাঁটছে। তাদের লাভের গ্রাফ উঠছে শুধু উপরে। প্রথমেই আছে ওয়াল স্ট্রিটের বড় বিনিয়োগ ব্যাংকগুলো। যুদ্ধ, অনিশ্চয়তা আর বাজারের ওঠানামা সাধারণ বিনিয়োগকারীদের জন্য আতঙ্ক, কিন্তু বড় ব্যাংকের জন্য সোনার খনি। কারণ ভয় বাড়লে লেনদেন বাড়ে, আর লেনদেন বাড়লে বাড়ে কমিশন, স্প্রেড, ট্রেডিং মুনাফা। জেপি মর্গ্যান, গোল্ডম্যান স্যাক্স, মর্গ্যান স্ট্যানলি সবাই যুদ্ধকালীন অস্থিরতাকে রূপ দিয়েছে রেকর্ড আয়। প্রশ্ন উঠছে, যুদ্ধ কি শুধু অস্ত্র কারখানার নয়, ফিন্যান্স জায়ান্টদেরও ব্যবসা? দ্বিতীয় বড় সুবিধাভোগী প্রেডিকশন মার্কেট বা ভবিষ্যৎবাণীর ব্যবসা। যুদ্ধ কবে থামবে, ইরান পাল্টা হামলা দেবে কিনা, হরমুজ প্রণালী কবে খুলবে, এসব নিয়েই বাজির বাজার গরম। পলি মার্কেটের মতো প্ল্যাটফর্মে লাখ লাখ ডলার ঘুরছে প্রতিদিন। সংঘাত এখন শুধু ভূ রাজনীতি নয়, অনেকের কাছে এটা পরিণত হয়েছে ইভেন্ট ট্রেডিং। তৃতীয় নামটি হয়তো অনুমেয়, অস্ত্র ও প্রতিরক্ষা শিল্প। যুদ্ধ যত বাড়ে, ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার, নজরদারির প্রযুক্তির চাহিদা তত বাড়ে। ইউরোপ থেকে উপসাগর সবখানে সামরিক বাজেট বাড়ছে, প্রতিরক্ষা কোম্পানির শেয়ার চড়ছে, নতুন চুক্তি হচ্ছে, পুরনো অস্ত্র ভাণ্ডার খালি হচ্ছে, আর সেগুলো পূরণে খুলছে নতুন অর্ডারের দরজা। যুদ্ধক্ষেত্রে বিস্ফোরণ মানে কোথাও না কোথাও ব্যবসার উল্লাস। তবে শুধু ব্যবসা নয়, এই যুদ্ধে লাভবান হচ্ছে প্রযুক্তি খাত, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। কিন্তু কেন? কারণ আধুনিক যুদ্ধ এখন শুধু মিসাইলের নয়, ডেটা নজরদারি, সাইবার ইন্টেলিজেন্স আর স্বয়ংক্রিয় সিদ্ধান্ত ব্যবস্থার যুদ্ধ। চিপ নির্মাতা, AI ডেভেলপার, সামরিক প্রযুক্তি সরবরাহকারী সবাই এই সংকটে নতুন বাজার পাচ্ছে। যুদ্ধ যেন AI বিপ্লবকে আরও ত্বরান্বিত করেছে। আর আছে নবায়নযোগ্য জ্বালানি খাত, যেটি এই সংকটে অপ্রত্যাশিত বিজয়। হরমুজে ঝুঁকি বাড়তেই দেশগুলো তেল নির্ভরতা কমাতে সৌর, বায়ু, এমনকি পারমাণবিক শক্তির দিকে ঝুঁকছে। সৌর প্যানেল, ব্যাটারি, গ্রিড প্রযুক্তি সবখানেই বিনিয়োগ বাড়ছে। অর্থাৎ যুদ্ধ তেলের বাজারে আগুন জ্বালালেও সেই আগুনে শক্তি পাচ্ছে সবুজ জ্বালানি। তাহলে প্রশ্ন হচ্ছে, যুদ্ধ কি শুধু ধ্বংস আনে, নাকি কিছু গোষ্ঠীর জন্য এটি হয়ে ওঠে অপ্রত্যাশিত সুযোগ? যখন সাধারণ মানুষ মূল্যস্ফীতি, খাদ্য সংকট আর জ্বালানির বোঝা টানছে, তখন কর্পোরেট বিশ্বের একাংশ মুনাফার পাহাড় গড়ছে। ইরান যুদ্ধের ধোঁয়ার আড়ালে তাই আরেক বাস্তবতা স্পষ্ট, যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী অনেক সময় যুদ্ধক্ষেত্রে নয়, থাকে বোর্ডরুমে। আর সে কারণেই আজ প্রশ্ন, মধ্যপ্রাচ্যের আগুনে পুড়ছে কারা, আর কারা সেই আগুনের আলো পুড়িয়ে খাচ্ছে? ইমরুল হাসান, RTV। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটে ধুঁকছে বিশ্ব অর্থনীতি।
এর মধ্যেও দ্রুত গতিতে প্রবৃদ্ধির মুখ দেখছে চীনের অর্থনীতি। দেশটির সরকারি তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম ৩ মাসে মোট দেশজ উৎপাদন জিডিপি আগের বছরের তুলনায় ৫% বেড়েছে। এর আগে ৪.৮% জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন দেশটির অর্থনীতিবিদেরা। অর্থাৎ প্রত্যাশার চেয়েও প্রকৃত প্রবৃদ্ধি বেশি হয়েছে। গত অক্টোবর থেকে ডিসেম্বরে ৪.৫% প্রবৃদ্ধির পর চলতি বছরের শুরুতে উৎপাদন খাতের কল্যাণে প্রবৃদ্ধি বেড়েছে চীনে। তবে আবাসন খাতে বিনিয়োগ কমে যাওয়ায় কিছুটা চাপের মধ্যে রয়েছে চীনের অর্থনীতি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনা হয়েছে পাকিস্তান, কাতার ও তুরস্কের মাঝে। গতকাল শুক্রবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরাম 2026-এর ফাঁকে এই বৈঠকে বসেন তারা। সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন 3 দেশের নেতা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো ও কূটনৈতিক সমাধানকে উৎসাহিত করার আন্তর্জাতিক প্রচেষ্টা পর্যালোচনা করেন তারা। বৈঠকে পাকিস্তানের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন কাতারের আমির ও তুরস্কের প্রেসিডেন্ট। 418 জন হজযাত্রী নিয়ে নিরাপদে সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া প্রথম হজ ফ্লাইট। বাংলাদেশ সময়ে সকাল 8:10 জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে অবতরণ করেন হজযাত্রীরা। এরপর দ্বিতীয় ও ফ্লাইট মিলিয়ে প্রথম দিনে মোট 1235 হজযাত্রী জেদ্দায় পৌঁছেছেন। হজযাত্রীদের বিমানবন্দরে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, কনসাল জেনারেল শাখাওয়াত হোসেন, হজ কাউন্সিল কামরুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ রকিবুল হাসান এবং স্টেশন ম্যানেজার আব্দুল সাত্তার। এবছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। মিয়ানমারের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী নেত্রী অং সান সুচির সাজার মেয়াদ কমানো হয়েছে। ২৭ বছরের কারাদণ্ড থেকে তার সাজার মেয়াদ কমেছে 1/6। তবে সুচি তার বাকি সাজা গৃহবন্দী অবস্থায় ভোগ করতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। শুক্রবার মিয়ানমারে ঐতিহ্যবাহী নববর্ষ উপলক্ষে ব্যাপক সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এদিন মোট ৪,৩৩৫ জন বন্দীকে ক্ষমা করা হয়েছে এবং বাকিদের সাজার মেয়াদও সমন্বয় করা হয়েছে। সাধারণত বছরের শুরুতে এবং এপ্রিলে তাদের নববর্ষ উপলক্ষে সাধারণ ক্ষমা করার ঐতিহ্য রয়েছে। গত বছরেই অন্তত ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। ২০২৫ সাল সমুদ্রপথে রোহিঙ্গাদের জন্য ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও প্রাণঘাতী বছর ছিল বলে জানায় সংস্থাটির মুখপাত্র বাবর বালোচ। সমুদ্রপথ পাড়ি দেওয়ায় চেষ্টা করা প্রতি ৭ জনে ১ জন রোহিঙ্গা নিখোঁজ বা নিহত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। বিভিন্ন দেশে পাড়ি দেওয়ার জন্য সমুদ্রপথে অবৈধভাবে যাত্রা করে অনেক রোহিঙ্গা। আর এমন যাত্রায় গত বছরেই মারা গেছে বা নিখোঁজ হয়েছে ৯০০-র বেশি রোহিঙ্গা। জাতিসংঘের মানবাধিকার সংস্থা UNHCR এর মুখপাত্র বাবর বালোচ শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন। বলেন ২০২৫ সাল ছিল সমুদ্রপথে রোহিঙ্গাদের জন্য ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও প্রাণঘাতী বছর। ২০২৫ সালে ৬,৫০০-এরও বেশি রোহিঙ্গা শরণার্থী বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল, যাদের মধ্যে প্রতি ৭ জনের ১ জন নিখোঁজ অথবা নিহত হয়েছে। শরণার্থী ও অভিবাসীদের সমুদ্র যাত্রার ক্ষেত্রে এটি বিশ্বব্যাপী সর্বোচ্চ মৃত্যুহার। রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে। ভাবুন তো, আপনি বাংলাদেশের কক্সবাজারে একজন শরণার্থী, যেখানে তহবিল হ্রাস পেয়েছে এবং তাদের জীবনে কোনো আশার আলো নেই। UNHCR এর এই মুখপাত্র আরও বলেন ২০১২ সাল থেকে এ পর্যন্ত প্রায় ২ লাখ রোহিঙ্গা বিপজ্জনক সমুদ্র যাত্রা করেছে। এক দশকে ৫,০০০-এরও বেশি রোহিঙ্গা এ যাত্রায় প্রাণ হারিয়েছেন। আন্দামান সাগর ও বঙ্গোপসাগর রোহিঙ্গাদের জন্য একটি চিহ্নহীন কবরস্থানে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এমনকি এপ্রিলের শুরুতেও টেকনাফ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে ২৮০ জন যাত্রী নিয়ে রওনা হওয়া ট্রলার ডুবে এখনো ২৫০ জন নিখোঁজ রয়েছেন। বেঁচে ফেরা যাত্রীরা জানিয়েছিল তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। আন্দামান দরজা বলি হয় ইয়ানোর মুখত যাই মানে ৪ দিন ৪ রাত চলাইয়ে বুট চলাই বাদে ইয়ানোর মুখত যায় বুটটা ইকা দিকে ৩-৪কে হাইন মারিয়ে পানির দোকানে গলিয়ে বুড়ম মাদে হাইন মারি আরোগ্য হাইন মারিয়ে গুঁড়া বুটিয়ান হাতিয়ে ভিতরে গলি।
কক্সবাজারের ক্যাম্পগুলোতে মানবিক সহায়তা কমে যাওয়া, নিরাপত্তাহীনতা এবং শিক্ষা ও জীবিকার অভাব তাদের এই মরণযাত্রায় ঠেলে দিচ্ছে বলে উল্লেখ করে সংস্থাটি। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ ও বৈধ অভিবাসনের পথ তৈরি করা এবং মানব পাচার রোধে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর। আব্দুল মালেক, RTV। তীব্র জনরোষের মুখে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী কুমারা জায়াকুটি। একই সঙ্গে মন্ত্রণালয়ের সচিব উদয়াঙ্গা হেমাপালাও পদত্যাগ করেছেন। বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা আমদানি নিয়ে জনরোষ দেখা দিয়েছিল তাদের বিরুদ্ধে। শুক্রবার দেশটির প্রেসিডেন্টের গণমাধ্যম দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, নিম্নমানের কয়লা আমদানির অভিযোগের তদন্তের পর সুগম করতে মন্ত্রী পদত্যাগ করেছেন। শুক্রবার সকালে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিয়াস-নায়েকের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। জ্বালানি মন্ত্রীর পদত্যাগের পর পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাত সাংবাদিকদের বলেন, যথাযথ ক্রয় প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে এবং মন্ত্রীর সরাসরি সম্পৃক্ততায় কোনো জালিয়াতি বা দুর্নীতি ঘটেনি। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।